বলছি বাবা নেদন, হ্যাঁ একটা কথা বলি। বলেন। বলছিলাম কি, অনেকদিন হয়েছে না ওই কাতলা মাছের ঝোল খাইনি। একটু কাতলা মাছের ব্যবস্থা করে দেবে আজকে? বলছি কি এমএলএ বাবু, আপনার কি মনে হয় আপনি কি 5 স্টার হোটেলে আছেন? তা বললি খারাপ না, মোটামুটি এখানে সবই ব্যবস্থা আছে। শুধুমাত্র ওই একটু এসি নেই, সেটাই আর কি একটু সমস্যা। হালকা হালকা গরম করে তো। আর তাছাড়া তুমি যা ব্যবস্থা দিচ্ছ না, 5 স্টার হোটেল থেকে কম না। বলছি এমএলএ বাবু, বাইরের হাওয়ার চাল কিরম চলছে আপনি জানেন? হাওয়ার চাল মানে? সেটা তো আমি ওই সেদ্ধ চাল খাইছি, আতপ চাল খাইছি, কিন্তু ওই হাওয়ার চাল তো কোনোদিন খাইনি। আমরা খাওয়া চালের কথা বলছি না। তাহলে নির্ঘাত প্লাস্টিকের চাল? বলছি এমএলএ বাবু, আর কি করার সময় নেই, বুঝতে পেরেছেন? বাইরের অবস্থা এমন, চারিদিকে আপনাকে খুঁজছে। টিভি, নিউজ চ্যানেলে, পেপারে, খবরের কাগজে, মোবাইলে, সোশ্যাল মিডিয়ায়, সব জায়গায় আপনার শুধু অ্যাডভার্টাইজমেন্ট। আপনাকে খুঁজে পেলেই ধরে নিয়ে যাবে। আপনি ঘরের থেকে পা বেরোইছেন, বাস আপনার অবস্থা শেষ। কি কথা শোনালে? ঠিক কথাই বলছি এমএলএ বাবু, বাইরের অবস্থা খুবই খারাপ। আপনাকে একদম ওই ছন্ন কুকুরের মতন খুঁজে বেড়াচ্ছে। কুকুরের মতন খুঁজে বেড়াচ্ছে? হ্যাঁ, ধরতে পারলেই নিয়ে যাবে। সব মানুষ পুরস্কারের জন্য লাফালাফি করছে, বুঝতে পেরেছেন? এই অ্যাডভার্টাইজমেন্টটা কে দিয়েছে? কে আবার? আপনার স্বয়ং গিন্নি। এই যা, এখন কি হবে? মনের ভুলিও, যদি এই ঘরের থেকে বাইরে পা রাখেন তাহলে কিন্তু কপালে কষ্ট আছে। বলছি কি, ওই দিন মানে তো আমি বেরোই না, রাত্রি একটু হাগা আসলি পরে একটু বেরোই। আর উপর থেকে এই কাতলা মাছের কথা বলছেন। আমাদের পরিস্থিতি এখন জানেন? হ্যাঁ, সেদ্ধ ভাত খাওয়া পরিস্থিতি। তবু আপনাকে কি করে ভালো রাখা যায় সেই ব্যবস্থা করছি। হাতে পয়সা করে কিচ্ছু নেই। ও নিয়ে টেনশন করো না বাবা, আমি এখান থেকে বেরোইছি কি তোমার টাকা উইথড্রল করে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। বলছি কি, আমার বউ যাতে ভোটে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা করো না। এখন ওইসব করতে গেলেই আমাদের উপর পুরোপুরি দোষ আসবে। তাহলে বুঝি আর আমি এমএলএ হতে পারবো না? সময় থাকতে তার সদ্ব্যবহার করতে হয়। এতদিন পজিশনে ছিলেন, আপনি সেই পাওয়ারটা বানাননি। আপনার স্ত্রী পর্যন্ত আপনাকে ভয় পায় না, তাহলে গ্রামের লোকজন আপনাকে কি করে ভয় পাবে? আসল কথা, আমি সবার দুঃখে শুকিয়ে গিয়েছিলাম তো, তাই সবাই আমাকে এরকম একটা জোকারের মতন ভাবে। কেউ আমাকে এত দাম দেয় না। এটা ভুল কথা। নিজের দাম নিজেকে তৈরি করতে হয়। দাদা, এমন কথা বলছেন, আপনি মনে হয় মানুষের পয়সা মেরে কোনোদিন খাননি। না মানে সত্যি বলছি, আমি সেরকম একটা খাইনি। খেয়েছি আধার কার্ড, ভোটার কার্ড এইসব বানিয়ে অনেক টাকা খেয়েছি, কিন্তু ওই বেশি বেশি দান কোনোদিন খাইনি। ওই 200, 400 এতেই সমাপ্ত ছিলাম। আপনার বউ একবারে যদি হয় না মেলে, গরিব মানুষের রক্ত চুষে খাবে। আর এখন যা পরিস্থিতি, আপনার সিম্পেথি, আপনার ছেলের সিম্পেথি দেখিয়ে মানুষের কাছে গিয়ে ভোট চাইছে, যে আমার স্বামী যাতে ঠিক হয়ে যায়, আমার ছেলে যাতে ঠিক হয়ে যায়, তোমরা সেই আশীর্বাদ করো। ভোট ফোট আমার কিচ্ছুর দরকার নেই। পাড়ায় পাড়ায় গিয়ে এইরকম ভাবে ক্যানভাসিং করছে। কি 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 বলছো? ওরকম ক্যানভাসিং তো আমিও কোনোদিন করতে পারিনি। বলবেন না সব হচ্ছে কটকটির প্ল্যানিং। কটকটি প্ল্যানিং মানে? কটকটি তো এখন আপনাদের বাড়ি। ও মা, কি কথা বলছো? ঠিকই বলছি। নারকেল বেগমরে ছেড়ে এখন আপনার স্ত্রীর কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। ও আমার স্ত্রীর কাছে আশ্রয় নিয়েছে? তাহলে তো আমার কপালে দুঃখ আছে। ও যে করেই হোক আমার খুঁজে বের করবে। আপনি যদি ঘরের থেকে না বেরোন, কেরুর বাবার ক্ষমতা নাই যেখান থেকে আপনারা বের করবে। বলছি তোমাদের কাছে মোচাকল না কি ছিল? ওতে যদি আমার আধার কার্ডের নাম্বার টিভি দেয়, তাহলে তো আমি কোথায় আছি দেখতে পারবে। ওসব মেশিন এখন আর নেই, সব নষ্ট হয়ে গেছে। তাহলে কোনো অসুবিধা নেই, আমি এখান থেকে আর বেরোবো না। বলছি কি, পাশের রুম থেকে মাঝে মাঝে একটা মহিলার আওয়াজ আসে। ও রুমে কোনো লোকজন থাকে নাকি? ও রুমে কটকটির ঠাকুমা। কটকটি ঠাকুমা? কেন, আপনাকে তো আগে একদিন বলেছিলাম। মানে সেদিন আমি তো ভালো করে শুনিনি। তা ওর ঠাকুমা কি জানে যে আমি এখানে আছি? কিচ্ছু জান না। তা ওনার খাওয়া দাওয়া তোমরা মেনটেন্স করছো? না হলে কি, কি জ্বালায় যে আমরা আছি সে আমরা জানি। ইনকাম তো কিচ্ছু নেই, শুধু খালি খরচা। আমার তা নিয়ে টেনশন করো না, আমার টাকা আমি দিয়ে দেবো। বলছি দেখো না, আমার বউরে কোনোভাবে হারিয়ে আমাকে ভোটে দাঁড় করানো যায় নাকি? আমার কাছে একটা প্ল্যান আছে। কি কি প্ল্যান বলো দেখি? প্রথমত, যা হয় ভালোর জন্যই হয়। ভালোর জন্য হয় মানে? আমার এই অবস্থা করে রেখেছে, ভালোর জন্য হয় মানে? প্রথমত, নারকেল বেগমের এন্ট্রিতে আপনি দাঁড়ালে পারে এইবার আপনার ভোটে জিতা খুবই দুষ্কর ব্যাপার ছিল। কি বলছো? হ্যাঁ, লোক আপনার থেকে নারকেল বেগমরে পছন্দ বেশি করে। এটা তো আমি কোনোদিন ভাবি দেখিনি। এটাই সত্য। আর আপনার স্ত্রী এখন আপনার সিম্পেথি, আপনার ছেলে সিম্পেথি নিয়ে ভোটে দাঁড়িয়েছে। হ্যাঁ, সিম্পেথি খেয়ে যদি জিতে যায় তাহলে তো আপনারই কপাল ভালো। আমার কোথায় কপাল ভালো? আমায় খুঁজে পেলে আমায় তো জ্যান্ত ডুবিয়ে মারবে। কিচ্ছু হবে না, নত স্বীকার করে বাড়ি যাবেন। যাওয়ার পরে 1-2 মাস, 4 মাস, 6 মাস পরে গিয়ে আপনার বউকেও প্যারালাইসিসে ফেলিয়ে দেবেন। বৌরি প্যারালাইসিস ফেলাবো কি করে? ও তো আমার কথা শুনবে না, আর আমি কিছু দিলে সেটাও তো খাবে না। আগে বিশ্বাস জোগাতে হবে। আপনার সাথে যেরকম করেছে ব্যবহার, সেরকম ব্যবহারটা সময় মতন করতে হবে। যেই আপনার স্ত্রী প্যারালাইসিসে পড়ে যাবে, তখন সব ভার দায়িত্ব আপনার উপরে পড়বে। মানে বলছো আমার এই স্ত্রীর অনুপস্থিতিতে আমি হব আর কি মিলে, তাই তো? একদম। আর যেখানে সই স্বাক্ষর লাগবে সেখানে আপনার গিন্নির আঙুলের ছাপা দিয়ে কাজ চালিয়ে দেবেন। সত্যি নাদন সত্যি, তোমার মাথায় যা বুদ্ধি আর কি বলবো। এতদিন মনে মনে অনেক সন্দেহ ছিল, টেনশন ছিল যে এমএলএ যদি না থাকতে পারি এই পৃথিবীতে আমি আর মুখ দেখাতে পারবো না। এখন তুমি যা কথা বললে, এতে তো মনে হচ্ছে আমার আটক করে ভালোই হয়েছে। তার জন্য তো বললাম, যা হয় ভালোর জন্যই হয়। তাহলে আপনাকে জিতার একটা লাইন বলে দিলাম, এখন কিন্তু 7.5 দিতে হবে।
সত্যি তোমরাও আছো? বলছি কি, দেখো আমি এমএলএ হলে কিন্তু তোমরা দুজন আমার অ্যাসিস্ট্যান্ট হবা। তখন আপনি কি আমাদের মনে রাখবেন? এখন তো আপনার দরকার, তাই বারবার নাদন বলছেন। তখন তো আমাদের দিকে ঘুরেও তাকাবেন না। আমরা তো গরিব, আমরা তো ছোট জাতির মানুষ। এরকম কথা বলো না, এরকম কথা বলো না, তোমাদের আমি অনেক ভালোবাসি। ঠিক আছে, ভালোবাসা এখানে থাকুক। এখন আমরা বাড়ির দিকে যাই। আপনি একটু সাবধানে থাকবেন, ঘরের বাইরে বেরোবেন না। মাথা খারাপ, আমি ঘরের বাইরে কোথাও যাবো না। আর বলছি কি, ওই আর কি, একটু কাতলা মাছের ঝোলের ব্যবস্থা করো না। দেখছি এমএলএ বাবু, দেখছি। আমাদের পকেট টাইট তো। আপনি যদি কিছু দিয়ে সাহায্য করতে পারতেন, তাহলে একটু চেষ্টা করতাম। এখন মানে একদম সব টাইট চলছে। আরে নাদন, তুমি চাইলে সব কিছু করতে পারো, কোনো অসুবিধা হবে না, একটু চেষ্টা করো। দেখছি স্যার। চলো লালদা, চলো। যাক, যা হয় ভালোর জন্যই হয়। আমার গিন্নি ভুল বুঝে কাজ করলেও ভালো কাজেই লেগেছে, সত্যিই বলেছে। এবার নারকেল বেগমের টক্কর আমি পারতাম না। বউর বিশ্বাস একবার জোগাইয়ে তারপরে বউরিও প্যারালাইসিস ফেলাই দিয়ে সব হাতে আমি সম্পত্তি কেড়ে নেব, শক্তি আমি কেড়ে নেব। তাই এখন কদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে ভোট হওয়া অবধি। এখন যদি আমি বাইরে বেরিয়ে যাই, তাহলে লোকজন আর আমার উপরে সিম্পিতি দেখিয়ে ভোট আর আমার বউরি দেবে না। ওর থেকে আমি এরকম নিখোঁজ হয়েই থাকি। কিন্তু এই কথাটা যদি আমার বউরি বলে দিই, তাহলে তো আমার উপরে আরো বেশি বিশ্বাস করবে। আর এখন যদি আমি না বলি আর আমার যদি খুঁজে পাই, তাহলে তো আমার কপালে দুঃখ আছে। একটা কাজ করার দরকার, একটা ফোনের দরকার। ফোন পালি পারে বউরি ফোন করে বলবো এই এই ব্যাপার, ঠিক আছে? তুমি চিন্তা করো না, আমি যেখানে আছি ভালোই আছি, ওটাও টেনশন করবে না। আর আমিও ভোটে জিতে যাবো। ওই থুড়ি মানে আমার বউও ভোটে জিতে যাবে, পরে আমিও জিতে যাবো। কি বলো বন্ধুরা, তাই তো নাকি? যা হয় ভালোর জন্যই হয়। কি বন্ধু, আজকে এত তাড়াতাড়ি চলে আসলি যে? আর বলিস না বন্ধু, একটা ঝামেলার ভিতরে আছি। তোর আবার কিসের ঝামেলা? তোর বউ রাতে সব পাওয়ার, 2 দিন পরে এমএলএ হবে, তুই হবি এমএলএর বউ। তোর আবার কিসের চিন্তা বল দেখি? ওরকম শোনা যায় কেন বন্ধু? জানিস তোমার বউ আমার উপরে কত টর্চার করে? আরে ওইসব টর্চার না গো, ভালোবাসা গো ভালোবাসা, ওরকম মনে হয়। সত্যি বন্ধু, তোর উপর টর্চার করে, মাঝে মাঝে তো লাতি গুঁতো মারে। ও মা, কি কথা বলছিস? ঠিকই বলছি রে বন্ধু, ঠিকই বলছি। এই সপ্তাহখানেক আগে তো বিষাণ দুহাত হলো। ওই মান্দারের কচায় তেল মারিয়ে কি বারণ বাড়লো। আর বলিস না, মান্দার কচাতে বড় হয়েছে, তা মান্দার কচায় তো কাটার মতন থাকে। আর বলিস না, ওই কাটার ফুটো এখন আমার পাচায় আছে। ও মা, আজকে আবার মনে হচ্ছে আমার মান্দার কচারের বাড়ি পড়বে। কেন? একটা কাজ দিছে আমারে, সে কাজটা আমি করতে পারবো না। আর কাজ না করে বাড়ি যদি যাই, মান্দার কচার বাড়ি তো গ্যারেন্টি। কি এমন কাজ যে কাজ করতে পারবি না? এই যে আমার হাতে এই কাগজে একটা আধার কার্ডের নাম্বার লেখা আছে, এই লোকটাকে খুঁজতে হবে। হ্যাঁ, আধার কার্ডের নাম্বার দিয়ে কি লোক খোঁজা যায়? যাই রে যাই, সে ব্যবস্থাও আছে। আমি তো জানতাম এতদিন আধার কার্ডের নাম্বার দিয়ে সিম কার্ড নেওয়া যায়, হ্যাঁ, কিন্তু মানুষ খোঁজা যায় তা তো জানতাম না। বন্ধু, সব যায়, কোন দেশে আছো তুমি? সব কিছু হয়। আমি তো আজ পর্যন্ত কোনো দোকানে লেখা দেখিনি এরকম আধার কার্ডের নাম্বার দিয়ে মানুষ খোঁজা যায়। এসব দোকানে যায় না। তাহলে শোন ভাই, তুই আমার একটা কাজ করে দিতে পারবি? বলছি ভাই, এইসব আবার কোনো 2 নম্বরই কাজ না তো? না না, এই কাজ শুধুমাত্র একজনটাই করতে পারে। কারা? ওই ফুটোদের চিনিস? ওই পশ্চিম পাড়ায় নতুন যারা আসে তারা। হ্যাঁ, ওরা আধার কার্ড দিয়ে মানুষ খুঁজে দেয়। ওদের কাছে একটা মেশিন আছে, সেই মেশিনই আধার কার্ডের নাম্বার টিভি দিয়ে চাপ দিতে পারে, দেখা যায় যে কোন এরিয়ার ভিতরে আছে। পুরো একদম লাইভ লোকেশন দেখা যায়। হ্যাঁ, আগের থেকে বলবি তো। কিন্তু ওদের কাছে যে মেশিনটা আছে, ওরা সবাইই দেখে দেয় না। কেন? পয়সা করে দিলি 200-400 দিলি দেখে দেবে না? টাকায় কাজ হবে না, সিম্পিতিতেই কাজ হবে। মানে কেউ যদি ওদের বাড়ি যে কান্নাকাটি করে বলে যে আমার এমন কেউ হারাই গেছে, এর একটু খুঁজে দাও, না খুঁজে দিলি আমাদের তো জীবনে প্রাণে মারা যাব, এই বলি খুঁজে দেবে? হ্যাঁ দেবে। তো বলছি, এটা কার খবর? শোন ভাই, তোর মিথ্যে কথা বলবো না। এই কাগজে যে আধার কার্ডের নাম্বার আছে, তারে যদি খুঁজে দিতে পারিস না, তুই তো 10,000 টাকা পাবি। উপর থেকে আমি তোরে 1,001 টাকা দেবো। কি বলছিস? 11,000 টাকা? হ্যাঁ। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। শোন, ওদের বাড়ি যাই কান্দে কাটে হাত পা জোড়ায় ধরিয়ে মোটামুটি যেভাবে হোক, হ্যাঁ, তুই ম্যানেজ কর। আর এই আধার কার্ডের নাম্বারে মানুষটা কোথায় আছে খালি লোকেশনটা আমার বলিয়ে দে, বাস। তোর কোনো চাপ নাই, 11,000 টাকা আমি আদায় করে দেবো। মনে কর কাজ হয়ে গেছে। না না, ওদের এরকম ভেবো না, বুঝতে পেরেছো? তুমি যদি ওদের ম্যানেজ করতে চাও, একমাত্র শুধুমাত্র সিম্পিতি। ওই তো মানে কান্দে কাটে পড়তে হবে, তো পাও জড়ায় ধরে পড়তে হবে। ও নিয়ে তুই টেনশন করিস না ভাই। এককালে আমি নাটকের যাত্রায় আমি মানে ওই থার্ড পার্টি রোল করতাম, বুঝতে পারিস? তাহলে তো ভালোই হবে। আমি এখনই যাচ্ছি। আর কাগজটা আমি দিছি, কথা বলবি না। কথা যদি ওরা জানে না, কিচ্ছু বলবে না। কেন? আমার বউর সাথে তো জন্ম জন্মান্তরের শত্রু। না না, ঠিক আছে ভাই, তোর কথা বলবো না। আমি বলবো আমার ওই এক কাকুর জেঠু, ওই মোটামুটি বলিয়ে দেবেন একটা জেঠু নয়তো দাদু হারাই গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, বাড়ির লোকজন খাওয়া দাওয়া করছে না, ভাবছে পটল তুলে গেছে, প্রায় 7 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইসব হাবি জাবি বলিয়ে মোটামুটি রাজি করবানি। ঠিক আছে ভাই, তুই যাতে করিস রাজি কর। হ্যাঁ, আমি ওই তালতলায় বসলাম, বুঝছিস? তুই খবরটা নিয়ে আমার দে। তা বলছি, এই খবর আনতে আনতে যদি সন্দেহ হয়ে যায়, সন্দেহ হয়ে গেলেও চলবে, কিন্তু এই খবরটা যদি না নিয়ে আমি যাই, তাহলে আমার বউ মান্দার কথায় তেল লাগাই বসে রয়েছে, গুদুম বাড়ন বাড়বে। ঠিক ঠিক আছে ভাই, হ্যাঁ হ্যাঁ, আমি যত তাড়াতাড়ি পারি আসছি। হ্যাঁ আচ্ছা। বলছি 10,000 টাকা কখন পাবো? ওটা মনে কর সঙ্গে সঙ্গে পেয়ে যাবি। তা বলছি ভাই, কার লোকেশন খুঁজতে হবে? খুঁজে পেলেই পারি, জানতে পারবি। আচ্ছা, আমি এখনই যাচ্ছি, দিয়ে দেখি কাগজটা। ঠিক আছে বন্ধু, তাহলে আমি আসি, তাড়াতাড়ি আসিস। 11,000 টাকার ব্যাপার, তাড়াতাড়ি না আসি পারি? টাকা রেডি রাখ বন্ধু। আজকে মনে হয় বাড়ি গেলে আর কেলান খাওয়া লাগবে না, এইভাবে মাথায় বুদ্ধি লাগায় কাজ করতে হবে, নয়তো বউর হাতে কেলান খাওয়া আর হয় না।
মিথ্যে কথা না বললে কাজও হয় না। টাকা দেবে তো আমার বউ, আমার তো দেওয়া লাগবে না। যাই দেখি তালতলায় গিয়ে বসি। এই যে ডাক্তারবাবু, এখানে 30,000 টাকা আছে। বাবা বাহ, খুব ভালো খুব ভালো। সত্যি কটকটি, তোমার কথার দাম আছে বললেই হবে না। তা বলছি ডাক্তারবাবু, এই রোগীর অবস্থা কিরকম? আর বলো না, ও তো কোমায় চলে গেছে। 24 ঘন্টা সেলাইন ধরাই রাখিছি, সকালে বিকালে রাত্রি 3 বেলা করে সব সময় সেলাইন চলতে রয়েছে। আর বলি না, তোমার রোগীর জন্য রাত ভরে ঘুমাতেও পারতেছি না। কেন? যে করে হোক সুস্থ করে তুলতে হবে না, তার জন্য প্রাণপণে ইউটিউব দেখতেছি, গুগল দেখতেছি, এআই দেখতেছি, যে কি করে কোমার থেকে বাইরে বের করা যায়। কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান পেলাম না। কিন্তু আমার মাথায় বুদ্ধি খাটিয়ে আমি ট্রিটমেন্ট চালাচ্ছি, খুব শীঘ্রই তোমার পেশেন্ট ঠিক হয়ে যাবে। বলছি ডাক্তারবাবু, অত ব্যস্ত হওয়ার দরকার নেই। আপনি আরামসে ধীরে সুস্থে টেনশন করেন। 8 দিন 10 দিন 15 দিন লাগুক, কোনো চাপ নেই। 15 দিন লাগলেও চাপ নেই? বাবা 1 মাস লাগলেও চাপ নেই, শুধুমাত্র জীবিত থাকতে হবে। আর এইভাবে ওর জ্ঞান হারা হলেও কোনো সমস্যা নেই। মানে ঠিক হোক না হোক কোনো সমস্যা নেই? না না, সমস্যা তো আছে, ওইভাবে ভাববেন না। কিন্তু অত তাড়াতাড়ি ঠিক না হলেও চলবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ধীরে সুস্থে কাজ করবো। এই রাত্রি যে আমি জাগিয়ে জাগিয়ে সেলাইন চালাই, সেই কাজটা এখন আর করবো না, সন্ধ্যের সময় সমাপ্ত করে দেবো। আচ্ছা, বলছি টাকা পয়সা চিন্তা করবেন না, সময় সময় পেমেন্ট দিতে থাকবো। আপনি আপনার কাজ চালিয়ে যান। আচ্ছা ঠিক আছে। আর বলছি যদি জ্ঞান ফেরে, তাহলে মোটামুটি তুমি ওই যাতে ভোট হয়ে যায়, তারপরে যাতে জ্ঞান ফেরে সেই ব্যবস্থা করো। ও নিয়ে তুমি টেনশন করো না, টাকা দিচ্ছ, বাকি কাজ আমার উপর ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে। বলছি, ছেলেটা একটু নড়াচড়াও করে না? এই কোনো গাড়ি ফাড়ি বা কোনো কিছু থেকে পড়ে টড়ে গিয়ে মাথায় চোট খায়নি তো? না না, ওর বউ আছে না, ওর বউ কি কেমিক্যাল খাওয়াইয়ে ওই কোমায় নিয়ে রাখিছে। এখন ওর বউ তো জেলে আছে। এই বাবা, বৌদি এরকম কাজ করেছে? আর বলবেন না ডাক্তারবাবু, বউ তো না একটা দজ্জালি। তা বউটার কি যাবজ্জীবন জেল হয়েছে? সেটা এখনো বলতে পারছি না, কিন্তু জেল হবে সেটুকু আমি জানি। হ্যাঁ আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি প্রাণপণ চেষ্টা করছি ওকে তাড়াতাড়ি সুস্থ করার জন্য। আচ্ছা ডাক্তারবাবু, টাকা পয়সা চিন্তা করবেন না। টাকা পয়সা লাগলে নারকেল বেগম ম্যাডামে ফোন করবেন, ঝপাত করে আমি এসে টাকা দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। বলছি কটকটি, হ্যাঁ ডাক্তারবাবু বলেন। যদি কোনো কারণে আমি আর জ্ঞান না ফেরোতে পারি, তাহলে আবার আমার টাকাগুলো আবার ফেরত নিয়ে যাবেন না তো? না না, কি যে বলেন, বললাম তো শুধু বেঁচে থাকলেই হবে। আচ্ছা ঠিক আছে। তুমি যা বললে আর এর যা কন্ডিশন দেখলাম, শুধু শ্বাসটাই চলছে, আর কি না কি কেমিক্যাল খাওয়াইছে, আমার মনে হয় পেটের ভিতরে যন্ত্রপাতি সব জং ধরে গেছে। তাহলে হতেও পারে। এর আগে একটা ডাক্তার দেখিয়েছিলাম, সে তো ডাইরেক্ট বলে দিছে যে আমি আর পারবো না, মানে বিশাল ডেঞ্জার কেস। ও নিয়ে তুমি টেনশন করো না, এর থেকে ভালো ভালো রুগী আমি ঠিক করে দিয়েছি, আর এ তো একটা সাধারণ রুগী। ঠিক আছে ডাক্তারবাবু, তাহলে আসি। আচ্ছা। রুগী যা পাইছি মোটামুটি 1-2 বছরের খরচার টাকা উঠাই নেব। এরকম রুগী তো সচরাচর পাওয়া যায় না। আরে বাড়ি থেকে যখন বলছে আরামসে ট্রিটমেন্ট করো, তাহলে আর আমার টেনশন নাই, রাত্রি সিলাইনটা না লাগালেও হবে। কিন্তু এর ট্রিটমেন্ট করবো কি, আমি তো বুঝেই পাচ্ছি না। কোমার থেকে বেরোচ্ছে না, আবার এই কটকটি বলে গেল এর বউ নাকি কেমিক্যাল খাওয়াইছে। তাহলে এর কোন জিনিসটা নষ্ট হতে পারে? না না, কিডনি লিভার যদি নষ্ট হয়ে যাবে, তাহলে তো ও বেঁচেই থাকতো না, হাত পা ফুলে যেত, ঘন ঘন পিচ্ছাপ হতো। তাহলে কি হতে পারে কি হতে পারে? আমার মনে হয় যেমন কার্বোরেটরে জং ধরে, এরও সেরকম কোনো জায়গা পেটের ভিতরে কোনো এক জায়গা ফিল্টার হয়ে পড়ে আছে। সেটা যতদিন না ক্লিয়ার হচ্ছে ততদিনের জ্ঞান ফিরছে। তাহলে কি ট্রিটমেন্ট করা যায়? এতদিন তো সেলাইনের ভিতরে ভাতের ফ্যান দিছি, তারপরে একটু হরলিক্সগুলাই খাওয়াইছি, কিন্তু এখন অন্য কিছু দিতে হবে যা দেখতেছি। আর বাড়ির লোকজন বলল এর নিয়ে কোনো টেনশন নাই, তাহলে তো এর উপর একটা এক্সপেরিমেন্ট করাই যায়। বড় বড় সায়েন্টিস্টরা তো মানুষের উপর এক্সপেরিমেন্ট করতে পারে না, তাই আমি এর উপর আজকে এক্সপেরিমেন্ট করব। ভাবতেছি কি, এই সেলাইনের ভিতরে বাংলা দিয়ে দেবো, ডাইরেক্ট একটা বাংলার ঢাকনা খুলে শরীরই বাংলা চড়াই দেবো। তাহলে কি হবে, ওই সব অ্যালকোহল ফ্যালকোহল আছে তো, ওই মোটামুটি ওই শরীরের যত রোগ জীবাণু আছে, বাধা বিপত্তি আছে, সব বেরোয় যাবে। এই বোতলটা শেষ হোক, তারপর তরুণীর দোকান থেকে একটা বাংলা এনে চড়াই দেবো, দেখি কি রেজাল্ট হয়। বাড়ির থেকে এতগুলো টাকা করে দিচ্ছে, খালি খালি নিলে তো হবে না, 1,000-2,000 টাকা খরচা করতেই হবে। যাই আজকে একটা বাংলা চড়াই দেখি। বলছি বন্ধুরা, বাংলা খেলি যদি পাতলা পায়খানা ঠিক হয়ে যায়, মাথা যন্ত্রণা ঠিক হয়ে যায়, গা হাত পা ব্যথা ঠিক হয়ে যায়, আমেশাও ঠিক হয়ে যায়, এমনকি দাঁত হাজার চুলকুনি সেটাও ঠিক হয়ে যায়, তাহলে শালা এই তার কোমা, হ্যাঁ এই কোমার থেকে বেরোতে পারবে না? এ তো হতেই পারে না। খালি যদি এত পাওয়ার হয়, তাহলে যদি ওই সেলাইনের ভিতরে চালানো হয়, তাহলে তো মোটামুটি এর ডবল পাওয়ার হবে। শরীরের যত রোগ বিপত্তি আছে রক্তের থেকে ক্লিয়ার হয়ে সাফ হয়ে পায়খানা দিয়ে চলে আসবে। আজকে রিস্ক নেওয়া যাবে না, ঘপাত করে একটা বাংলা ধরাই দিতে হবে।